তার জন্য সবাইকে স্বাগতম। আজকে আমরা সেকেন্ড পেপার চ্যাপ্টার 4 বহুপদী ও বহুপদী সমীকরণ এই চ্যাপ্টারের লেকচার 1 করব আর কি। ওকে, লেকচার 1। তো আজকের ক্লাসে যে বিষয়গুলো থাকবে, স্বাভাবিকভাবে যেহেতু শুরুর লেকচার, বেসিক আলোচনা থাকবে এই চ্যাপ্টার 4-এর উপরে এবং ধাপ 1-এ, আর ধাপ 2-তে গিয়ে টাইপের ফান্ডামেন্টাল কিছু অঙ্ক করব। 1 নম্বরের সব কয়েকটা অঙ্ক, মানে 5টার মতো অঙ্ক আছে একে, সেগুলো এবং সাথে এক্সাম্পল 4, এই অঙ্কগুলো আজকে আমরা টাচ করবো আর কার সাথে বেসিক আলোচনায় অধ্যায়ের বিষয়বস্তুটা কী তার অনেকটাই আমরা আসলে আজকের ক্লাসের মধ্য দিয়ে ক্লিয়ার হয়ে যাব। ওকে, তো ফাইন, আসো দেরি না করে শুরু করে দিই ক্লাস। প্রথমে যেটা দেখতে পাচ্ছ ধাপ 1 বেসিক আলোচনার মধ্যে অধ্যায়ের শিরোনাম যেটা বহুপদী, সেই বহুপদী কি ইংরেজিতে বলে পলিনোমিয়াল, সেটা কি আসলে, সেটা দিয়ে আমাদের আলোচনার বিষয়বস্তু শুরু। পলিনোমিয়ালের সংজ্ঞাটা হবে যে একটা বীজগাণিতিক পলিনোমিয়াল বা বহুপদী হলো একটা বীজগাণিতিক রাশি যেখানে এক বা একাধিক পদ থাকবে, পদের ঘাত যে কোনো শূন্য বা স্বাভাবিক সংখ্যা হবে এবং একাধিক চলক থাকবে। তাহলে আমি আবারও বলি, বহুপদী একটি বীজগাণিতিক রাশি, ঠিক আছে, যেখানে এক বা একাধিক পদ থাকবে। বহুপদী একটি বীজগাণিতিক রাশি যেখানে এক বা একাধিক পদ থাকবে এবং এক বা একাধিক চলক সম্বলিত হবে এবং চলকের ঘাত শূন্য বা স্বাভাবিক সংখ্যা হবে। এই হচ্ছে বহুপদীর ডেফিনেশন। তাহলে বহুপদী একটি ইংরেজিতে পলিনোমিয়াল, বহুপদী একটি বীজগাণিতিক রাশি যেখানে এক বা একাধিক পদ থাকবে, পদের চলকের ঘাত, পদে বিদ্যমান চলক বা চলকগুলোর ঘাত শূন্য বা স্বাভাবিক সংখ্যা হবে এবং এক বা একাধিক চলক সম্বলিত হবে। এই হচ্ছে বহুপদীর ডেফিনেশন। আশা করি বহুপদীর ডেফিনেশনের জায়গাটা, ইংরেজিতে যেটাকে বলে পলিনোমিয়াল, সেটা ডেফিনেশনের জায়গাটা ক্লিয়ার। ওকে, ডান। এবার আসো বেশ কয়েকটা উদাহরণ দেখে ফেলি। আমরা বহুপদী সম্পর্কিত বেশ কয়েকটা উদাহরণ দেখে ফেলি। যেমন দেখো, প্রথম যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এক পদ বিশিষ্ট বহুপদী, এবং এখানে দেখো চলকের ঘাত সেটা হচ্ছে আমরা কিন্তু এভাবে লিখতে পারি a × x⁻0। তার মানে এটা হচ্ছে শূন্য ঘাত বিশিষ্ট এক চলকের বহুপদী, ঠিক আছে না? তাহলে বহুপদী হলো একটা বীজগাণিতিক রাশি যেখানে এক বা একাধিক পদ থাকবে এবং সেখানে এক বা একাধিক চলক থাকবে এবং চলকের ঘাত শূন্য বা স্বাভাবিক সংখ্যা হবে। এবার দেখো এটার অবস্থা কি বলো তো দেখি। এটা হচ্ছে এক চলকের একঘাতী বহুপদী, একঘাত বহুপদী, ঠিক আছে না? একঘাত বহুপদী। এটা এক চলকের ত্রিঘাত বহুপদী, ঠিক আছে, চলকের ত্রিঘাত বহুপদী। চলক কিন্তু একটা। এইটার অবস্থা দেখো, এইটার অবস্থাটা কি বলতো দেখি। এটা হচ্ছে দুই চলকের XY, দুই চলকের একঘাত বহুপদী। পাওয়ার কিন্তু সর্বোচ্চ পাওয়ার 1, এখানে সর্বোচ্চ পাওয়ার 3 ছিল, এখানে সর্বোচ্চ পাওয়ার 1। দুই চলকের একঘাতী বহুপদী, একঘাত বা একঘাতী কোনো ব্যাপার না, একঘাত বহুপদী। তাহলে এটা হয়ে গেল। এটার অবস্থা বলো তো দেখি। এটা হচ্ছে দুই চলকের XY, দুই চলকের সর্বোচ্চ ঘাত এখানে 2, এখানকার ঘাতও কিন্তু 2। এই যে চলক x এর ঘাত 1, চলক x এর ঘাত 1, ঠিক আছে না? এখানে সর্বোচ্চ ঘাত 2। তাহলে দুই চলকের দ্বিঘাত বহুপদী, দুই চলকের দ্বিঘাত বহুপদী, ঠিক আছে না? এটার অবস্থা বলো তো দেখি কি অবস্থা। এটা হচ্ছে সর্বোচ্চ পাওয়ার দেখো, এখানে চলক 3টা, x y z, 3টা চলক x y z, সর্বোচ্চ পাওয়ার এখানে 2 আর 1 3, এখানে 1 1 2, তার মানে 4, এখানে 2 আর 1 3, তাহলে সর্বোচ্চ ঘাত হচ্ছে 4 এবং 3 চলকের। তাহলে 3 চলকের চতুর্ঘাত বহুপদী, 3 চলকের চতুর্ঘাত বহুপদী। আশা করি বিষয়গুলো বোঝা যাচ্ছে সব।
এটা বহুপদী নয়, কারণ চলকের ঘাত ঋণাত্মক। আমরা বলেছি যে বহুপদী হলো একটি বীজগাণিতিক রাশি যেখানে এক বা একাধিক পদ থাকবে, এক বা একাধিক চলক থাকবে এবং চলকের ঘাত শূন্য বা স্বাভাবিক সংখ্যা হবে, শূন্য বা স্বাভাবিক সংখ্যা হবে। এই হচ্ছে বহুপদীর ডেফিনেশন। যদি সেটা না হয় সেই বীজগাণিতিক রাশিটা বীজগাণিতিক রাশি থেকে যাবে, তার মানে এটা একটি জাস্ট বীজগাণিতিক রাশি, এটি বহুপদী নয়, বহুপদী নয়, বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশি, ঠিক আছে না? বীজগাণিতিক রাশি। এটার ক্ষেত্রে আমরা কি বলবো বলো তো দেখি, এখানে দেখো ভগ্নাংশ পাওয়ার এবং ঋণাত্মক ভগ্নাংশ, সুতরাং বহুপদী নয়, কেবল বীজগাণিতিক রাশি। তাহলে বহুপদী হতে গেলে সেই বীজগাণিতিক রাশিকে অবশ্যই কয়েকটা বৈশিষ্ট্য মেনটেন করতে হবে। এক বা একাধিক পদ থাকতে হবে, পদের ঘাত শূন্য বা পদগুলোতে চলকের ঘাত শূন্য বা স্বাভাবিক সংখ্যা হতে হবে এবং এক বা একাধিক চলক থাকতে পারবে। এই বৈশিষ্ট্যগুলো মেনটেন করলে সেই বীজগাণিতিক রাশিকে আমরা বহুপদী বলবো। আদারওয়াইজ সেই বীজগাণিতিক রাশি থেকে গেল বহুপদী বলার সুযোগ নেই বা পলিনোমিয়াল বলার সুযোগ নেই। আমরা আশা করি ডেফিনেশনের জায়গাটা ক্লিয়ার করতে পারছি। ওকে, ফাইন, ভেরি গুড। তাহলে এদেরকে রিপ্রেজেন্ট করতে হয় কীভাবে? দেখো এটা এক চলকের একঘাতী বহুপদী, এক চলকের বহুপদী পি অফ এক্স, পি আসছে পলিনোমিয়াল থেকে, পিও লেখা যায় এফও লেখা যায়। যেমন দেখো এটা এফ লিখছি, এটা এফ লিখছি, পিও লেখা যায় এফও লেখা যায়, পি আসে পলিনোমিয়াল থেকে। এটাও এক চলকের বহুপদী পি অফ এক্স, এটা দুই চলকের বহুপদী এফ অফ এক্স ওয়াই, দুই চলকের বহুপদী এফ অফ এক্স ওয়াই। এটা দুই চলকের বহুপদী পি অফ এক্স ওয়াই বা এফ অফ এক্স ওয়াই যেটা বলো। এটা তিন চলকের বহুপদী এক্স ওয়াই জেড, তাহলে এফ অফ এক্স ওয়াই জেড এভাবে প্রকাশ করতে হবে। তাহলে আশা করি আমরা বহুপদীকে কীভাবে সংজ্ঞায়িত করতে হবে, কিভাবে বহুপদীগুলোর নামকরণ করতে হবে, বহুপদীগুলোকে কিভাবে নামকরণ করব, কিভাবে এক্সপ্রেস করব, পি দিয়ে বা এফ দিয়ে চলকের সংখ্যা অনুযায়ী কিভাবে করব, কোনটা বহুপদী কোনটা বহুপদী নয়, এই সমস্ত বিষয়গুলো আশা করি সম্পূর্ণরূপে ক্লিয়ার। এইটা নিয়ে আর আমার মনে হয় না কথা বলার কোনো প্রয়োজন আছে। তো ফাইন, ভেরি গুড। তাহলে আসো আমরা পরের আলোচনায় চলে আসি। সমমাত্রিক ও অসমমাত্রিক বহুপদী। বহুপদীর যদি বলো বহুপদী ক্লাসিফিকেশন হিসেবে এটাকে বলতে পারো সমমাত্রিক ও অসমমাত্রিক বহুপদী। তো সমমাত্রিক ও অসমমাত্রিক বহুপদী কি? যে বহুপদীতে প্রত্যেকটা পদের মাত্রা মানে ঘাত বা পাওয়ার সমান, যে বহুপদীতে প্রত্যেকটা পদের মাত্রা বা ঘাত বা পাওয়ার সমান, সেটাকে আমরা কি বলবো বলো তো দেখি? সমমাত্রিক বহুপদী বলবো। ওকে, যেমন আর যেটাতে প্রত্যেকটা পদের চলকের মাত্রা বা ঘাত বা পাওয়ার সমান নয়, অসমান, সেগুলোকে আমরা অসমমাত্রিক বহুপদী বলবো। ঠিক আছে, যেমন এটা একটা দুই চলকের একঘাত বহুপদী, দুই চলকের একঘাত বহুপদী, কারণ চলকের পাওয়ার 1 1, এবং এটা একটা সমমাত্রিক বহুপদী কারণ প্রত্যেক পদে চলকের ঘাত সমান। এটা অসমমাত্রিক বহুপদী, কারণ অসমমাত্রিক বহুপদী এই কারণেই চলকের ঘাত দেখো এখানে 3, এখানে 1, আর এখানে কিছু নেই মানে এক্স পাওয়ার 0, শূন্য ঘাত। তার মানে প্রত্যেকটা পদে চলকের ঘাত সমান নয়, তাহলে এটা একটা অসমমাত্রিক বহুপদী। এটা সমমাত্রিক বহুপদী, এখানে চলকের ঘাত এক্স স্কোয়ার মানে 2, এখানে 1 1 মানে 2, এখানে হচ্ছে 2। তাহলে ঘাত হিসাব করার জন্য কিন্তু যতগুলো চলক থাকবে একটা নির্দিষ্ট পদে গুণ অবস্থায়, সেই প্রত্যেকটা পদের তোমার পাওয়ারগুলো যোগ করে আমরা টোটাল ঘাতটা হিসাব করবো, ওই পদের জন্য ঘাত হিসাব করবো, এটাই কিন্তু নিয়ম। তাহলে এটা হচ্ছে সমমাত্রিক বহুপদী, এটা সমমাত্রিক বহুপদী, উপরেটা সমমাত্রিক বহুপদী, মাঝেরটা হচ্ছে অসমমাত্রিক বহুপদী। আশা করি সমমাত্রিক এবং অসমমাত্রিক বহুপদীর যে জায়গাটা সেটা আমাদের ক্লিয়ার, বুঝতে সমস্যা হবে না। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, ইন জেনারেল সাধারণভাবে বহুপদীতে চলক হিসেবে সাধারণত এক্স ওয়াই জেড এই প্রতীকগুলো ব্যবহার করা হয়, আর ধ্রুবক হিসেবে সাধারণত এ বি সি পি কিউ আর এই বিষয়গুলো ব্যবহার করা হয়। যেমন এখানে কিন্তু বলে দেওয়া নেই কোনটা চলক কোনটা কনস্ট্যান্ট, মানে কোনটা ভেরিয়েবল কোনটা কনস্ট্যান্ট বলে দেওয়া নেই। তারপর আমরা ইন জেনারেল ধরে নেব যে এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে ভেরিয়েবল, এ বি সি পি কিউ আর এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। আশা করি এই বিষয়টা আমাদের ক্লিয়ার। তাহলে আমরা বহুপদী কাকে বলে, বহুপদী কোনটা কোনটা বহুপদী নয়, এই বিষয়গুলো এবং কীভাবে এদেরকে এক্সপ্রেস করতে হয়, নামকরণ কিভাবে করতে হয়, এই বিষয়গুলো ক্লিয়ার, এবং বহুপদীর ক্লাসিফিকেশন সমমাত্রিক ও সমমাত্রিক বহুপদী এই জায়গাটাও আমরা আশা করি ক্লিয়ার করে ফেলছি। তো আসো নেক্সট টপিকে চলে যাই, বহুপদীর সমীকরণ। ধরে না আমরা একটা বহুপদী লিখলাম, এন ঘাত বিশিষ্ট বহুপদী, এক চলকের এন ঘাত বিশিষ্ট বহুপদী। হ্যাঁ, এক চলকের এন ঘাত বিশিষ্ট বহুপদী, মনে করো এক চলকের বহুপদী পি অফ এক্সও বলতে পারো বা এফ অফ এক্সও বলতে পারো,
পি অফ এক্স বা এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লিখলাম এ নট এক্স পাওয়ার এন এ ওয়ান এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান এ টু এক্স পাওয়ার এন মাইনাস টু, হ্যাঁ, এভাবে এ থ্রি এক্স পাওয়ার এন মাইনাস থ্রি, এভাবে কমবে কিন্তু, হ্যাঁ, এন মাইনাস থ্রি, এভাবে শেষে গিয়ে কিন্তু এ এন মনে করো এক্স পাওয়ার এন মাইনাস এন এরকম হবে, ঠিক আছে না? কমে জিনিসটা আমাদের কি লিখবো বলো তো দেখি, মানে এটা আসলে এই জায়গায় লিখি এ এন এক্স পাওয়ার জিরো মানে ওয়ান, এ এন হচ্ছে, এটা আসলে এ এন হচ্ছে, ঠিক আছে, এ এন হচ্ছে। তাহলে এটা একটা বহুপদী, এই বহুপদী সমান যদি আমরা জিরো লিখি সেক্ষেত্রে পি অফ এক্স বা এফ অফ এক্স সমান জিরো হলো বহুপদী সমীকরণ। তাহলে কোনো বহুপদী সমান শূন্য লেখা হলো বহুপদী সমীকরণ, কোনো বহুপদী সমান শূন্য লেখা হলো বহুপদী সমীকরণ। ওকে, কোনো বহুপদী সমান শূন্য লেখা, তারপর এটা সমান শূন্য লিখলে আমরা কি পাচ্ছি বলো তো দেখি। অতএব এ নট এক্স পাওয়ার এন প্লাস এ এন এ ওয়ান এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এ টু এক্স পাওয়ার এন মাইনাস টু, এভাবে এ এন পর্যন্ত ইজ ইকুয়াল টু জিরো। এটা কিন্তু বহুপদী থেকে প্রাপ্ত বহুপদী সমীকরণ, বহুপদী থেকে প্রাপ্ত বহুপদী সমীকরণ। তাহলে আশা করি আমরা বহুপদী কাকে বলে, বহুপদী কাকে বলে এবং বহুপদী সমীকরণ বলতে কি বুঝি, সমমাত্রিক অসমমাত্রিক বহুপদী ব্যাপারটা কি, বিষয়টা ক্লিয়ার। এর একটা সহজ উদাহরণ নিই। আমরা মনে করি একটা বহুপদী নিলাম পি অফ এক্স এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 24। এবার তাহলে এখান থেকে বহুপদী সমীকরণ কি হবে, পি অফ এক্স সমান জিরো বা এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 24 ইজ ইকুয়াল টু জিরো। এটা হলো বহুপদী আর এটা হলো বহুপদী সমীকরণ। এটা বহুপদী, এক চলকের দ্বিঘাত বহুপদী আর এটা বহুপদী সমীকরণ, পলিনোমিয়াল আর এটা পলিনোমিয়াল ইকুয়েশন, বহুপদী সমীকরণ। আশা করি বহুপদী কি বহুপদী সমীকরণ কি বিষয়গুলো ক্লিয়ার, কোনো সমস্যা হওয়ার কথা না। এবার চলে আসো বহুপদী সমীকরণের মূল। বহুপদী সমীকরণ যেমন আমরা একটা বহুপদী লিখলাম পি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, একটি বহুপদী। এক চলকের দ্বিঘাত বহুপদী, অর্থাৎ পি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান জিরো, বহুপদী সমীকরণ। তো যে মানের জন্য চলক এক্স এর যে মানের জন্য পি অফ এক্স ইজ ইকুয়াল টু জিরো হবে, মানে বাম পক্ষ ডান পক্ষ সিদ্ধ হবে, সেটাকেই বলতে হবে বহুপদী সমীকরণ। তোমরা যেমন জানো যে এটার মূল তো আমরা জানি যে পি অফ 2 ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 2 প্লাস 6 ইজ ইকুয়াল টু কত হবে বলো তো দেখি, 10, 6 আর 4 10 ইজ ইকুয়াল টু জিরো। 2 এর জন্য এই বহুপদী সমীকরণটি পি অফ 2 ইজ ইকুয়াল টু জিরো হচ্ছে, এক্স সমান 2 এর জন্য পি অফ 2 জিরো হচ্ছে। তাহলে এক্স সমান 2 এর জন্য পি অফ 2 ইজ ইকুয়াল টু জিরো তথা সমীকরণটি সিদ্ধ হচ্ছে, সমীকরণটি সিদ্ধ হচ্ছে। তাহলে অতএব এক্স সমান 2 এই সমীকরণের একটা মূল, এক্স সমান 2 এই সমীকরণের একটা মূল। আমি কি তোমাদের কথা বোঝাইতে পারছি? তাহলে যে মান দ্বারা চলক এক্স এর যে মান দ্বারা বহুপদী সমীকরণটি সিদ্ধ হবে তথা বাম পক্ষ ডান পক্ষ সমান হবে, সেই মানকে বলতে হবে বহুপদী সমীকরণের মূল। খুব সহজ ব্যাপার, এটা আমরা জানি, এটা নিয়ে কমপ্লেক্সিটি বাড়ানোর কোনো কারণ নেই, ঠিক আছে না? তাহলে আমরা বহুপদী কি বহুপদী সমীকরণ কি, বহুপদী সমীকরণের মূল কি, কোনো বহুপদী সমান শূন্য লেখা হলো বহুপদী সমীকরণ, কোনো বহুপদী সমান শূন্য লেখা হলো বহুপদী সমীকরণ। এবং যে সমস্ত মান দ্বারা চলক এক্স এর বা চলক হিসেবে যেটা ব্যবহার করা হবে এক্স ওয়াই জেড যেটা ব্যবহার করা হবে তার যে মানের জন্য বহুপদী সমীকরণটি সিদ্ধ হবে, বাম পক্ষ ডান পক্ষ সমান হবে, সেই মানকে বলতে হবে বহুপদী সমীকরণের মূল, রুট। আশা করি ক্লিয়ার। মাঝখানে আমরা সমমাত্রিক ও সমমাত্রিক বহুপদী শিখছি, এই পর্যন্ত টপিক পড়া হয়ে গেছে এবং সহজ বিষয়গুলো, কঠিন না।
তো এবার আসো বহুপদী সমীকরণের মূল সম্পর্কিত কতগুলো তথ্য। বহুপদী সমীকরণের মূল সম্পর্কিত কতগুলো তথ্য, মূল সম্পর্কিত কতগুলো বেসিক ইনফরমেশন আমরা জেনে নিই। প্রথম যে বেসিক ইনফরমেশন দেখো সেটা হচ্ছে একটা এন ঘাতের, যদি বহুপদী সমীকরণের সর্বোচ্চ ঘাত এন হয়, এটা বহুপদী সমীকরণের সর্বোচ্চ ঘাত যদি এন হয়, তাহলে সেই বহুপদী সমীকরণের মূল থাকবে এন সংখ্যক। যেমন এর আগের উদাহরণে এটা একটা দ্বিঘাত বহুপদী, এবং তোমরা জানো দ্বিঘাত বহুপদী সমীকরণ, তোমরা জানো যে x এর 2 এবং 3 এই দুইটা মানের জন্য সমীকরণটি সিদ্ধ হয়, তথা বাম পক্ষ ডান পক্ষ সমান হয়। তাই এই বহুপদী সমীকরণের মূল কিন্তু 2, 3, এবং দ্বিঘাত সমীকরণের মূল সবসময় 2টা হবে, ত্রিঘাত সমীকরণের মূল সবসময় 3টা হবে। তার মানে n ঘাত বিশিষ্ট একটি বহুপদী সমীকরণের মূলের সংখ্যা হবে n সংখ্যক। n ঘাত বিশিষ্ট একটি বহুপদী সমীকরণের মূলের সংখ্যা হবে n সংখ্যক। যতটা হবে তার সর্বোচ্চ ঘাতের সংখ্যা যত, তার সমাধানকৃত মূলের সংখ্যাও পাওয়া যাবে ততগুলো। এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। যেমন x² - 5x + 6 = 0 দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় হলো 2, 3। আশা করি বিষয়টা ক্লিয়ার। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মূলদ সহগ বিশিষ্ট একটি বহুপদী সমীকরণের অমূলদ মূলগুলি যুগলে থাকবে। যেমন দেখো এটা একটা বহুপদী সমীকরণ, এই বহুপদী সমীকরণের সহগগুলা x² এর সহগ, x এর সহগ, ধ্রুবক পদ, এগুলো সব মূলদ সংখ্যা, মূলদ। কিন্তু এর সমাধান যেটা পাওয়া গেছে, একটা হচ্ছে 1 + √2 আর একটা হচ্ছে 1 - √2, এরা কিন্তু অমূলদ সংখ্যা। যদি কোনো মূলদ সহগ বিশিষ্ট বহুপদী সমীকরণের, মূলদ সহগ বিশিষ্ট বহুপদী সমীকরণের, সে দ্বিঘাত হতে হবে এমন না, দ্বিঘাত, ত্রিঘাত, চতুর্ঘাত, পঞ্চঘাত যাই হোক না কেন, মূলদ সহগ বিশিষ্ট কোনো বহুপদী সমীকরণের মূলগুলো যদি অমূলদ আসে বা একটা মূল অমূলদ আসে, তাহলে বুঝতে হবে সেখানে একটা মূল অমূলদ আসবে না, সবসময় অমূলদ মূল 2টা পাবো, এবং তাদেরকে বলবো যুগল অমূলদ সংখ্যা। একটা 1 + √3 হলে আর একটা 1 - √3, একটা 2 - √3 হলে আর একটা 2 + √3, একটা -1 + √3 হলে আর একটা -1 - √3, এটা হতেই হবে। বুঝতে পেরেছো বিষয়টা? তাহলে একটা মূলদ সহগ বিশিষ্ট বহুপদী সমীকরণের অমূলদ যে মূলগুলো পাবো তারা অবশ্যই যুগলে থাকবে। মানে এরকমটা হবে। যুগল অমূলদ বলতে অমূলদ অংশের চিহ্নটা অপোজিট হলে যে ব্যাপারটা, সেটা হচ্ছে যুগল অমূলদ সংখ্যা। তাহলে আশা করি আমরা এই পয়েন্টটা বুঝতে পারছি। প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে যে একটা n ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণের মূল থাকবে n সংখ্যক। এটা প্রথম মূল সম্পর্কিত বেসিক ইনফরমেশন। পরের বেসিক ইনফরমেশন হচ্ছে মূলদ সহগ বিশিষ্ট একটি বহুপদী সমীকরণের অমূলদ মূলগুলো যুগলে থাকবে, অমূলদ মূলগুলো যুগলে থাকবে। আশা করি আমরা বুঝতে পারছি সবাই। 3 নম্বর পয়েন্ট, বাস্তব সহগ বিশিষ্ট একটি বহুপদী সমীকরণের যদি মূল অবাস্তব পাওয়ার সুযোগ তৈরি হয়, সেই অবাস্তব মূলগুলো অবশ্যই অনুবন্ধী যুগলে থাকবে। অবাস্তব মূলগুলো সবসময় অনুবন্ধী যুগলে থাকবে। তাহলে অমূলদ মূল, মূলদ সহগ বিশিষ্ট বহুপদী সমীকরণের অমূলদ মূলগুলো যুগলে থাকবে, বাস্তব সহগ বিশিষ্ট বহুপদী সমীকরণের অবাস্তব মূলগুলো অনুবন্ধী যুগলে থাকবে, অনুবন্ধী যুগলে থাকবে। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। যেমন দেখো x² - 2x + 2 = 0 দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় হলো একটা 1 + i আর একটা 1 - i। তোমরা জানো 1 + i এবং 1 - i এরা অনুবন্ধী জটিল সংখ্যা, অনুবন্ধী জটিল সংখ্যা। শুধু এরাই না, যে কোনো ক্ষেত্রেই যদি জটিল মূল পাই যাদের সহগগুলো, সমীকরণের সহগগুলো বাস্তব সংখ্যা ছিল, সমীকরণের সহগগুলো বাস্তব সংখ্যা ছিল, আর সেক্ষেত্রে সমাধান হিসেবে আমরা জটিল সংখ্যা পেলাম, নিঃসন্দেহে মাথায় রাখবা সমাধানগুলো অবশ্যই, সেই জটিল সমাধানগুলো অবশ্যই অনুবন্ধী জটিল সংখ্যা হবে, অনুবন্ধী জটিল সংখ্যা হবে। এটা আবার কখনো ভেবো না যে সমীকরণের সহগগুলা জটিল সংখ্যা, সেক্ষেত্রে যে সমাধান পাবো সেই সমাধানগুলো অনুবন্ধী জটিল সংখ্যা হবে, এটা হওয়ার সম্ভাবনা নাই, হতেও পারে, নাও পারে। কিন্তু যদি সহগগুলো হয় বাস্তব সংখ্যা, সেক্ষেত্রে সমাধান হিসেবে যদি জটিল সংখ্যা বেরোয়, সেই জটিল মূলগুলো সবসময় অনুবন্ধী জটিল সংখ্যা হবে। আমি আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারছি তোমাদের। তাহলে তোমরা বহুপদী সমীকরণ, বহুপদী সমীকরণের মূল, তারপরে বহুপদী সমীকরণের মূল সম্পর্কিত কতগুলো বেসিক ইনফরমেশন আশা করি বুঝতে পারছো, সমস্যা হওয়ার কথা না। ফাইন, তাহলে এটা শেষ। এবার আমরা চলে আসব সমীকরণ ও অভেদ। সমীকরণ কি, অভেদ কি, এই বিষয়টাতে চলে আসবো আমরা। সমীকরণ হলো সেই গাণিতিক বাক্য যা চলকের সকল মানের জন্য সত্য নয়, নির্দিষ্ট কিছু মানের জন্য সত্য। সমীকরণ হলো সেই গাণিতিক বাক্য, যে গাণিতিক বাক্য চলকের সকল মানের জন্য সত্য নয়, নির্দিষ্ট কিছু মানের জন্য সত্য। যেমন আমরা সহজ উদাহরণ, যে উদাহরণটা আমি খুব বেশি দিই, x² - 5x + 6 = 0, এই গাণিতিক বাক্য বা এই বহুপদী সমীকরণটা চলকের সকল মানের জন্য সত্য নয়, নির্দিষ্ট কিছু মানের জন্য সত্য। যেমন তোমরা জানো এটা চলক x এর 2 এবং 3, জাস্ট এই দুইটা মানের জন্য সত্য, আর কোনো মানের জন্য বাম পক্ষ ডান পক্ষ সত্য হবে না। তাহলে এই গাণিতিক বাক্যটা বা এই সমীকরণটা, এই ব্যাপারটা আসলে বহুপদী সমীকরণ।
সমীকরণ এটা, রাইট। আর অভেদ হলো সেই গাণিতিক বাক্য যা চলকের সকল মানের জন্য সত্য। অভেদ হলো সেই গাণিতিক বাক্য যা চলকের সকল মানের জন্য সত্য। যেমন দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা অভেদ আমরা জানি, কারণ হচ্ছে এটা চলকের থিটার সকল মানের জন্য সত্য। আমরা যে সমস্ত সূত্র, যতগুলো সূত্র পর্যন্ত মুখস্থ করছি, প্রত্যেকটা সূত্রই আসলে এক একটা অভেদ, কারণ এগুলো চলকের সকল মানের জন্য সত্য। আশা করি সমীকরণ এবং অভেদ কি ব্যাপারটা বুঝতে পারছি সবাই। তাহলে সমীকরণ হলো সেই গাণিতিক বাক্য যা চলকের সকল মানের জন্য সত্য, আর অভেদ হলো সেই গাণিতিক বাক্য, উল্টায় ফেললাম, সমীকরণ হলো সেই গাণিতিক বাক্য যা চলকের সকল মানের জন্য সত্য না, নির্দিষ্ট কিছু মানের জন্য সত্য, যে মানগুলোকে সমীকরণের মূল বলে। আর অভেদ হলো সেই গাণিতিক বাক্য যা চলকের সকল মানের জন্য সত্য। আশা করি এই জায়গাটা আমরা ক্লিয়ার করে ফেললাম। তো ফাইনালি আজকে ক্লাসের শুরুটা আমি হয়তো একটু ফাস্ট বলতেছি। আমরা প্রথমে যেটা শিখছি সেটা হচ্ছে বহুপদী কি, ইংরেজিতে বলে পলিনোমিয়াল। এরপরে দেখলাম পলিনোমিয়ালের ক্ষেত্রে কারা পলিনোমিয়াল হবে বা বহুপদী হবে, কারা হবে না, কেন হবে না, এবং সেক্ষেত্রে নামকরণ কিভাবে করতে হবে, এক চলকের, দুই চলকের, একঘাত বা দ্বিঘাত বহুপদী, এই টাইপের ব্যাপারগুলা, নামকরণের ব্যাপার, এবং ঘাত কিভাবে হিসাব করতে হবে, ঠিক আছে না, কাদের সাধারণভাবে চলক বলতে হয়, কাদের সাধারণভাবে ধ্রুবক বলতে হয়, এবং এদেরকে লিখতে হয় কিভাবে, পি অফ এক্স, এফ অফ এক্স, পি অফ এক্স ওয়াই বা এফ অফ এক্স ওয়াই জেড, ইটিসি ইটিসি, এই সমস্ত জায়গাগুলো কিন্তু প্রথমে আমরা ক্লিয়ার করছি। কে বহুপদী হবে না, শুধু বীজগাণিতিক রাশি থেকে যাবে, সেই বিষয়টা আমরা দেখছি, তাই না। চলকের ঘাত শূন্য বা স্বাভাবিক সংখ্যা হতে হবে, শূন্য হলেও সমস্যা নেই, তবে ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারবে না বীজগাণিতিক রাশি বহুপদী হতে গেলে। এই ব্যাপারগুলো দেখছি। তারপরে পড়ছি সমমাত্রিক ও অসমমাত্রিক বহুপদী। প্রত্যেকটা পদের মাত্রা বা পাওয়ার, চলকের পাওয়ার যদি সমান হয় সমমাত্রিক বহুপদী, আর যদি সমান না হয় সেটা হচ্ছে অসমমাত্রিক বহুপদী, ঠিক আছে না। আবার এরপরে দেখলাম বহুপদীর সমীকরণ। কোনো বহুপদী ইজ ইকুয়াল টু শূন্য লিখে ফেললেই সেখান থেকে আমরা বহুপদীর সমীকরণ পাই, মানে সেটাকে আমরা বলি বহুপদীর সমীকরণ, কোনো বহুপদীর সমান শূন্য লিখে ফেললেই। ওকে, এরপরে শিখছি বহুপদী সমীকরণের মূল। বহুপদী সমীকরণটা মানে যার বাম পক্ষ ডান পক্ষ ক্রিয়েট হয়ে গেল ইকুয়াল টু 0 লেখার কারণে, সেই বহুপদী সমীকরণটা চলকের যে সমস্ত মানের জন্য সত্য হবে, মানে বাম পক্ষ ডান পক্ষ সিদ্ধ হবে, সমান হবে, সেই মানগুলোকে বলা হবে বহুপদী সমীকরণের মূল, ঠিক আছে না। এবার এরপরে মূল সম্পর্কিত কিছু বেসিক ইনফরমেশন দেখলাম, যে একটা বহুপদী সমীকরণের সর্বোচ্চ ঘাত যত, সেই বহুপদী সমীকরণের মূলের সংখ্যা তত। এটা প্রথম বেসিক ইনফরমেশন বহুপদী সমীকরণের মূল সম্পর্কিত। এর পরেরটা হচ্ছে যদি মূলদ সহগ বিশিষ্ট, মানে বহুপদী সমীকরণের প্রত্যেকটা পদের সহগগুলো মূলদ হয়, আর সেক্ষেত্রে বহুপদী সমীকরণের সমাধান যদি অমূলদ চলে আসে, নিঃসন্দেহে বুঝতে হবে সেখানে যুগল অমূলদ সংখ্যা ক্রিয়েট হবে। যুগল অমূলদ সংখ্যা মানে 1 + √3 হলো √2 হলে আরেকটা হবে 1 - √2, 2 - √3 হলে আরেকটা হবে 2 + √3, -2 + √3 হলে আরেকটা হবে -2 - √3, একটা √2 হলে আরেকটা হবে -√2, এগুলোকে বলে যুগল অমূলদ সংখ্যা। এরপরে দেখলাম বাস্তব সহগ বিশিষ্ট একটি বহুপদী সমীকরণের খেয়াল রাখতে হবে সহগগুলো বাস্তব কিনা, বহুপদী সমীকরণের প্রত্যেকটা ঘাত পদের সহগগুলো বাস্তব কিনা এটা খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে এই বৈশিষ্ট্য প্রযোজ্য। বাস্তব সহগ বিশিষ্ট একটি বহুপদী সমীকরণের অবাস্তব মূলগুলো অনুবন্ধী জটিল সংখ্যা। অবাস্তব মূলগুলো কী হবে বলতো? অনুবন্ধী জটিল সংখ্যা হবে। যেমন একটা হলে অনুবন্ধী অবাস্তব সংখ্যা হবে, যেমন একটা মূল যদি 1 - 3i হয়, আর একটা হবে 1 + 3i। একটা মূল যদি -2 - i হয়, আরেকটা মূল হবে -2 + i। এরকম করে বাস্তব সহগ বিশিষ্ট বহুপদী সমীকরণের অবাস্তব বা জটিল মূলগুলো নিঃসন্দেহে অনুবন্ধী জটিল সংখ্যা হবে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সর্বশেষ যে টপিকটা আমরা পড়লাম, থিওরিক্যাল টপিক, সমীকরণ ও অভেদ। সমীকরণ হলো সেই গাণিতিক বাক্য যা চলকের সকল মানের জন্য সত্য নয়, নির্দিষ্ট কিছু মানের জন্য সত্য, যেগুলোকে বলা হবে সমীকরণের মূল। এই এরকম গাণিতিক বাক্যকে বলা হয় সমীকরণ। আর যে গাণিতিক বাক্য চলকের সকল মানের জন্য সত্য, চলকের সকল মানের জন্য সত্য, সেই সমস্ত গাণিতিক বাক্যকে বলা হয় অভেদ। এবং আমরা খুব কমন একটা অভেদ লিখছি, sin স্কয়ার থিটা + cos স্কয়ার থিটা = 1। তোমরা বলতে পারো sec স্কয়ার থিটা - tan স্কয়ার থিটা = 1, cosec স্কয়ার থিটা - cot স্কয়ার থিটা = 1। এগুলো সবই এক একটা অভেদ। অর্থাৎ আমরা যত সমস্ত সূত্র মুখস্থ করছি এরা প্রত্যেকে অভেদ, কারণ এগুলো চলকের নির্দিষ্ট কিছু মানের জন্য সত্য হয় না, বরং চলকের সকল মানের জন্য বাম পক্ষ ডান পক্ষ সিদ্ধ হয় বা সত্য হয়, তাই এরা অভেদ। তাহলে আশা করি সমীকরণ কি এবং অভেদ কি এই বিষয়গুলো আমরা ক্লিয়ার করতে পারছি। ফাইন, তাহলে এগুলো শেষ। এবার আমরা চলে আসব যে পয়েন্টে, সেটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্য এটা 9-10-এও আমরা পড়ছি জিনিসটা। ভাগশেষ উপপাদ্য কি? কোনো একটা বহুপদী যদি পি অফ এক্স হয়, কোনো একটা বহুপদী হচ্ছে পি অফ এক্স, পি অফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করতে বলা হলো।
দ্বারা ভাগ করো, বলা হলো যে পি অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করো, ভাগ করে ভাগশেষ বলো, ভাগশেষ বলো। তাহলে ভাগশেষ সমান আমরা লিখব পি অফ এ। কোনো একটা বহুপদী পি অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে যদি বলে ভাগশেষ কত, বলবো ভাগশেষ হচ্ছে পি অফ এ। ওকে, ডান। এটাই হচ্ছে ভাগশেষ উপপাদ্য। খুবই সিম্পল। আমরা একটা উদাহরণ নিই, যেমন আমরা বললাম যে আমাদের একটা কমন উদাহরণ দিতে তো আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, সময়টাও কম লাগে। আচ্ছা, আমি লিখলাম পি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 24। এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 24 বহুপদীকে এক্স মাইনাস 4 দ্বারা ভাগ করো, বা এক্স মাইনাস 1 দ্বারা ভাগ করো, বড় ছোট সংখ্যা নিয়ে দ্বারা ভাগ করো, দ্বারা ভাগ করে ভাগশেষ বলো, ভাগশেষ বলো। তাহলে কি করব বলো তো দেখি, এখানে ভাগশেষ বলো। তাহলে অতএব ভাগশেষ ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 1 দ্বারা ভাগ করতে বলছি না, ভাগশেষ ইজ ইকুয়াল টু পি অফ 1 ইজ ইকুয়াল টু 1 স্কোয়ার মাইনাস 11 ইন্টু 1 প্লাস 24। ঠিক আছে না? তাহলে কত আসতেছে? 1 মাইনাস 11 প্লাস 24, 24 প্লাস 25 মাইনাস 11, 14, 14। এটাই হচ্ছে আসলে ভাগশেষ উপপাদ্য। তাহলে আমরা বুঝতে পারছি সবাই। আমি যদি বলতাম এখানে এক্স মাইনাস 1 না, আমি এখানে রিরাইট করে দিই এক্স প্লাস 1 দ্বারা ভাগ করো, এক্স প্লাস 1 দ্বারা ভাগ করো, সেক্ষেত্রে ভাগশেষ কত হবে? এক্স প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ বলতে হবে এটার ক্ষেত্রে। দেখো এটার ক্ষেত্রে কি বলবো বলো তো দেখি। ভাগশেষ ইজ ইকুয়াল টু, যেহেতু এক্স প্লাস 1 আছে আর আমরা শিখছি যে এক্স মাইনাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ এ। তাহলে এক্স প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ মাইনাস 1, পি অফ মাইনাস 1। এখানে মাইনাস থাকলে ভাগশেষ বলতে হবে প্লাস পি অফ এ। তাহলে এখানে প্লাস থাকলে এখানে কি বলতে হবে বলো তো? মাইনাস বলতে হবে। আশা করি বুঝতে পারছো জিনিসটা। তাহলে এখানে পি অফ মাইনাস 1 সমান আমরা কি লিখবো? মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 11 ইন্টু মাইনাস 1 প্লাস 24। তাহলে এটা 1 প্লাস 11 প্লাস 24, 24 আর 11 35, 36 হচ্ছে। তাহলে এখানকার ভাগশেষ হচ্ছে 36। তাহলে আশা করি এই সমস্ত বিষয়গুলো বুঝে গেছি। ভাগশেষ উপপাদ্য যে কোনো একটি বহুপদী এক্স চলকের কোনো একটা বহুপদী পি অফ এক্সকে যদি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করতে বলি তাহলে ভাগশেষ হবে পি অফ এ। ওকে, ডান। এটা তাহলে এটা আমরা শেষ করে ফেলছি। তাহলে ভাগশেষ উপপাদ্য শেষ। এবার চলে আসে উৎপাদক উপপাদ্য, ইংরেজিতে বলে ফ্যাক্টর থিওরাম। উৎপাদক উপপাদ্য এটা আমরা শিখছি কিন্তু। তো সেটা কি উৎপাদক উপপাদ্য? উৎপাদক উপপাদ্য হলো এক্স চলকের একটা বহুপদী পি অফ এক্স কে মনে করো এক্স মাইনাস এ দ্বারা ভাগ করতে বলা হলো, ভাগ করে ভাগশেষ বলতে বলা হলো। তুমি বলবো ভাগশেষ পি অফ এ, ভাগশেষ হচ্ছে পি অফ এ। এবার ভাগশেষ নির্ণয় করো পি অফ এ। করে ফেলার পরে তুমি দেখলে সেটা 0, তার মানে ভাগশেষ 0। আর ভাগশেষ 0 হলে আমরা কি বলে থাকি? যেটা দিয়ে ভাগ করলাম সেটা নিঃসন্দেহে ওই বহুপদীটার একটা উৎপাদক। ওই বহুপদীটার একটা কি বলো দেখি? উৎপাদক। আমরা উৎপাদকের সংখ্যাটা এভাবেই দিই, যেটা দ্বারা কোনো সংখ্যা নিঃশেষে বিভাজ্য হয়, যে সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, সেই সংখ্যাকে বলতে হয় ওই দ্বিতীয় সংখ্যাটির জন্য একটা উৎপাদক। যেমন 2 দিয়ে যদি বলি 8কে ভাগ করো, বা 8কে 2 দিয়ে ভাগ করো, ভাগ করে দেখবো যে 4 দুগুণে 8 নিঃশেষে বিভাজ্য হবে, ভাগশেষ থাকবে না। তাহলে 2 হলো 8-এর একটা উৎপাদক। এরকম ব্যাপারটা আর কি। তাহলে আমরা আশা করি জিনিসটা বুঝতে পারছি যে আমি বললাম যে পি অফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করো, করে ভাগশেষ বলো। তুমি বললে যে ভাগশেষ পি অফ এ। এবার দেখলাম যে পি অফ এ ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। তখন কি বলতে হবে? তখন বলতে হবে নিঃসন্দেহে এক্স মাইনাসে পি অফ এক্সের একটি উৎপাদক, এক্স মাইনাসে পি অফ এক্সের একটি উৎপাদক। যেমন আমরা এখানে একটা উদাহরণ লিখতে পারি যে মনে করো পি অফ এক্স বা এফ অফ এক্সও বলতে পারি, বারবার পি বলতেছি। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6কে এক্স মাইনাস 2 দ্বারা ভাগ করো, দ্বারা ভাগ করে ভাগশেষ বলো। তাহলে বলবো ভাগশেষ ইজ ইকুয়াল টু, বলবো ভাগশেষ ইজ ইকুয়াল টু পি অফ 2
সমান 2 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 2 প্লাস 6, তাহলে 6 4 10 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0, রাইট? তাহলে কি বলতে হবে এখন আমাদের? বলতে হবে যেহেতু নিঃশেষে বিভাজ্য করলো, কোনো ভাগশেষ নেই, তাহলে নিঃসন্দেহে x মাইনাস 2 হচ্ছে এই এফ অফ এক্স বহুপদীটির একটি উৎপাদক। x মাইনাস 2 এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এই বহুপদীটির একটি উৎপাদক। এই হচ্ছে উৎপাদক বহুপদ। ভাগশেষ উপপাদ্যটাকে আর একটু বাড়িয়ে বলা যে যদি ভাগশেষ নির্ণয় করতে গিয়ে তুমি 0 পাও, মানে ভাগশেষ নাই, শূন্য, মানে নিঃশেষে বিভাজ্য হলো জিনিসটা, তাহলে কি বলতে হবে? বলতে হবে নিঃসন্দেহে সেই এক্স মাইনাসে পি অফ এক্সের একটি উৎপাদক। আশা করি আমরা ভাগশেষ উপপাদ্য এবং উৎপাদক উপপাদ্য বিষয়টা ক্লিয়ার। ওকে, ডান। তাহলে এটা শেষ আমাদের। আমি এখানে একটা কথা একটু বলে আসি, যেটা বলাটাই উচিত, সেটা হচ্ছে বহুপদীর ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার, বহুপদী সমীকরণ একটা ব্যাপার খুব রেস্ট্রিক্টেড, সেটা হলো সর্বোচ্চ ঘাতের সহগ শূন্য হতে পারবে না। এই ব্যাপারটা কিন্তু আমাদের উল্লেখ করতে হবে। যেমন আমি এখানে লিখেছি, কিন্তু এখানে আমাদের অবশ্যই একটা কন্ডিশন বলা উচিত, যেখানে সর্বোচ্চ ঘাত কত, এক্স পাওয়ার এন এর সহগ শূন্য হতে পারবে না, নট ইকুয়াল টু 0। এটার কারণ হলো, সেটাই যদি হয় তাহলে বহুপদী সমীকরণের পরিচয় অস্তিত্ব, মানে বহুপদী সমীকরণের যে নামকরণ করবা, সেই পরিচয়টাই বিলীন হয়ে যাবে। যেমন এটা বলতেছো এন ঘাতের বহুপদী, এক চলকের এন ঘাতের বহুপদী। এখন যদি এন ঘাত বিশিষ্ট যে পদটা আমি দেখতে পাচ্ছি, যে এ নট এক্স পাওয়ার এন, এ নট ইন্টু এক্স পাওয়ার এন, তো সেখানে যদি এ নট সহগ এ নট ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে তো এই থাকলোই না, এক্স পাওয়ার এনই তো থাকলো না। তাহলে বহুপদী সমীকরণের সর্বোচ্চ ঘাত এন, এই কথাটা বলার সুযোগও কিন্তু তোমার থাকলো না। আমি কি কথা বুঝাইতে পারছি? ক্লিয়ার? ওকে, তাহলে আমরা অবশ্যই বহুপদী লিখি আর বহুপদী সমীকরণ লিখি, সে জায়গায় যে ব্যাপারটা আমরা ক্লিয়ার করবো, এখানেও যেমন ক্লিয়ার করতে হবে যে যেখানে সর্বোচ্চ ঘাতের সহগ এক্স পাওয়ার এন, সর্বোচ্চ ঘাত সহগ এ নট ইকুয়াল টু 0, এটা অবশ্যই ক্লিয়ার করতে হবে বহুপদী বা বহুপদী সমীকরণ লেখার ক্ষেত্রে। সর্বোচ্চ ঘাতের সহগ শূন্য হতে পারবে না, তাহলে বহুপদী সমীকরণের পরিচয়টাই নষ্ট হয়ে যাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার সবাই। ওকে, ফাইন। তাহলে মোটামুটি থিওরিক্যাল আলোচনা বলতে শেষ, থিওরিক্যাল আলোচনা এ পর্যন্তই আমরা শেষ বলতে পারি আমার আজকের ক্লাসের জন্য। এখন অনেক কিছু পড়তে হবে আমাদের। চতুর্থ অধ্যায় চ্যাপ্টার 4 কেবল শুরু। আজকের ক্লাস যে অধ্যায়টা শিরোনাম ছিল বহুপদী ও বহুপদী সমীকরণ, তো বহুপদী বা পলিনোমিয়াল ইংরেজিতে কি কি শর্ত এখানে থাকতে হবে, তারপরে কারা বহুপদী সমীকরণ বা বহুপদী হবে, কারা হবে না, নামকরণ কেমন করে করতে হবে, হ্যাঁ, এই বিষয়গুলো। তারপরে সমমাত্রিক অসমমাত্রিক বহুপদী, এরপরে বহুপদী সমীকরণ কি, বহুপদী সমীকরণের মূল সম্পর্কিত কতগুলো বেসিক ইনফরমেশন, বিষয়গুলো সব ক্লিয়ার করছি। তারপরে সমীকরণ কি, অভেদ কি, রাইট? তারপরে শিখলাম কি বলতো, ভাগশেষ উপপাদ্য, আর তারপরে হচ্ছে উৎপাদক উপপাদ্য। এই ভাগশেষ উপপাদ্য আর উৎপাদক উপপাদ্যের উপরে বেস করে আজকে আমরা টাইপের অঙ্কগুলো করব, খুব অল্প কয়েকটা অঙ্ক এবং সহজ ছোট অঙ্ক। তো আসি, আমরা সময় নষ্ট না করে ভাগশেষ উপপাদ্য, উৎপাদক উপপাদ্য বিষয়গুলো যেহেতু শেষ, সময় নষ্ট না করে এখানে আমরা অঙ্কে চলে যাই। ধাপ 2 এ দেখো টাইপের বেশ কিছু অঙ্ক করব। দেখো লেখা একের সবগুলো অঙ্ক, সাথে এক্সাম্পল 4। তো প্রথম যে অঙ্কটা দেখো 1-1 ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে, এগুলো একদম সহজ অঙ্ক, তোমরা আগে 9-10 হায়ার ম্যাথ এগুলো করছো, তারপরে জাস্ট আমরা একবার করে একটু করে ফেলি। ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে এত বহুপদীকে x-1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয় তা নির্ণয় করো। এত বহুপদীকে x-1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয় তা নির্ণয় করো। তাহলে আমরা বহুপদীটার একটা নাম দিই প্রথমে, হ্যাঁ, যে ধরি p অফ x এক চলকের চতুর্ঘাত বহুপদী। দেখো x পাওয়ার 4 প্লাস 2x কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 2, এটা এক চলকের চতুর্ঘাত বহুপদী। x-1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? তাহলে আমরা লিখব p অফ x কে x-1 দ্বারা ভাগ করলে ভাগশেষ ইজ ইকুয়াল টু p অফ 1। অতএব p অফ 1 ইজ ইকুয়াল টু 1 পাওয়ার 4 2 1 কিউব 5 1 স্কোয়ার 6 into 1 plus 2 plus 2 minus 5 plus 6 plus 2। তাহলে এখন দেখি কি আসে, 3
6 আর 3 9 আর 2 11 -5 6 হচ্ছে উত্তর। তাহলে ভাগশেষ হচ্ছে 6। তাহলে এত বহুপদীকে x-1 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p(1) = 6 পাওয়া যাচ্ছে। এটাই হচ্ছে ভাগশেষ। তাহলে আশা করি আমরা 1 নম্বর অঙ্ক শেষ করে ফেলতে পারছি। ওকে, ডান, শেষ। 2 নম্বর অঙ্ক দেখো, উৎপাদক উপপাদ্যের সাহায্যে দেখাও যে এত এর একটি উৎপাদক x - উৎপাদক উপপাদ্যের সাহায্যে দেখাও যে এত এর একটি উৎপাদক x - তাহলে আমরা কি লিখবো এখন বলো তো দেখি। ধরি f(x) ধরি এবার। f(x) = 3x³ - 7 + 3a x² + 2 + 7a x - 2a। আচ্ছা, এবার f(x) কে x - a দ্বারা ভাগ করলে ভাগশেষ = f(a). অতএব f(a) = 3a³ 7 + 3a a², তারপরে 2 + 7a, এখানেও a, তাহলে হচ্ছে কি এখানে 3a³ - 7a² - 3a³ + 2a + 7a² - 2a। তাহলে দেখো সবই বিয়োগ হয়ে যাচ্ছে, এটা বিয়োগ হয়ে গেল, এটাও বিয়োগ হয়ে গেল, = 0। তাহলে ভাগশেষ নেই, ভাগশেষ = 0, মানে নিঃশেষে বিভাজ্য করছে। x - a বহুপদীটাকে নিঃশেষে বিভাজ্য করছে, সে কারণে ভাগশেষ 0। আর নিঃশেষে যে বিভাজ্য করে সে নিঃসন্দেহে একটা উৎপাদক। অতএব x - a বহুপদীটির একটি উৎপাদক। অতএব উৎপাদক উপপাদ্য অনুযায়ী x - a বহুপদীটির একটি উৎপাদক। এটা দেখাতে বলছিল, উৎপাদক। শর্ট। আশা করি এটা ক্লিয়ার, সবাই আমরা বুঝতে পারছি। ওকে, ফাইন, ভেরি গুড। তাহলে 1 এর 2 শেষ করলাম আমরা। এরপরে চলে আসব এটাতে 1 এর 3 নম্বর অঙ্কে। 1 এর 3, 4, 5 প্রত্যেকটা সৃজনশীলে আসা অঙ্ক, মানে এই নিয়মের অঙ্কগুলো রিসেন্টলি সৃজনশীল ক নম্বরে কমনলি আসা শুরু করছে আর কি, টাইপের যে অঙ্কগুলো আর কি। হ্যাঁ, সেটা আমাদের শিখতে হবে। সেজন্য উৎপাদক উপপাদ্যের সাহায্যে এত সমীকরণের সমাধান নির্ণয় করি। তাহলে আমরা ধরি f(x) = x² + x - 6। এখানে ধ্রুবক 6 বলা যেতে পারে। ধ্রুবক পদ লিখলে ভুল হবে, সেটা ধ্রুবক পদ লিখলে ভুল হবে। 6 এর উৎপাদক সমূহ, 6 এর উৎপাদক সমূহ +-1 +-2 +-3। ওকে, তো সেক্ষেত্রে অতএব p(1) সমান 1² + 1 - 6 = 1 + 1 - 6 = -4। p(-1) = -1² + 1 - 6 1 - 1 - 6 -6। p(2) = 2² + 2 - 6 4 + 2 - 6 = 0। ওকে, তাহলে এখন আমরা বলতে পারি যে অতএব x - 2 p(x) এর একটি উৎপাদক। p(x) এর একটি উৎপাদক। এখন
পি অফ এক্স লিখছি, সরি, এখানে এফ অফ এক্স লিখতে হবে। তাহলে এখন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0, এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে কি করব বলো তো দেখি। আমাদের পেতে হবে এফ অফ এক্স, একটা কাজ করি, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। এটা একটা বহুপদী, এটা সমীকরণ। আমাদের এই সমীকরণেরই সমাধান লাগবে। তাহলে এখানে এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এখানে 3 নিয়ে নাও, তাহলেই হয়ে গেল কি বলো দেখি, 3x মাইনাস 2x এ প্লাস এক্স, আর 3 দুগুণে এখানে মাইনাস 6 মিলে যাচ্ছে, দেখো, তাই না? একটা আমরা বের করে নিছি। আমরা উৎপাদক উপপাদ্য থেকে, আমাদের উৎপাদক উপপাদ্যের সাহায্যে সমাধান করতে বলছে, উৎপাদক উপপাদ্য থেকে একটা বের করে নিছি। নেওয়ার পরে আমরা আরেকটা বের করার চেষ্টা করতেছি, কারণ যেহেতু দ্বিঘাত সমীকরণ, আর দ্বিঘাত সমীকরণের মূল হবে 2টা, ঠিক আছে না? তাহলে আমরা করবো কি, এখানে এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় অথবা করলে আমাদের কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখবো কি, হয় এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 বা এক্স ইজ ইকুয়াল টু 2, অথবা এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 বা এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 3। অতএব সমীকরণটির সমাধান 2 মাইনাস 3। তো আমরা দেখলাম কিভাবে উৎপাদক উপপাদ্যের সাহায্যে সমাধান করতে হয়। আমি এই বিষয়টা, এই কৌশলটা আরেকবার একটু এক্সপ্লেইন করি, না হলে একটা বুঝতে আমাদের জন্য একটু সমস্যাই হবে আমার মনে হয়। সেটা হলো, যদি সমীকরণটা খুব সহজ হয়, বিশেষ করে যদি ধ্রুবক পদটা, সমীকরণের ধ্রুবক পদটা যদি ইজি হয়, তো সেক্ষেত্রে আমরা এই ধ্রুবক পদের উৎপাদকগুলো লিখে ফেলবো। এবার সেখান থেকে, যেমন এখানে ধ্রুবক পদ 6 উৎপাদক সমান হচ্ছে প্লাস মাইনাস 1 বা প্লাস মাইনাস 2 বা কি বলতো দেখি, প্লাস মাইনাস 3। তাহলে এখানে আমরা পি অফ 1 করব, পি অফ মাইনাস 1 করব, হ্যাঁ। এবার তারপর দেখলাম পি অফ 2 করলাম। যেখানে গিয়ে শূন্য হবে, যেখানে গিয়ে আমরা ভাগশেষ শূন্য পাবো, নিঃসন্দেহে বলবো সেটা হবে ওই বহুপদীটির একটা উৎপাদক। তাহলে আমরা দেখলাম যে 2তে গিয়ে শূন্য পেলাম, তাই বললাম এক্স মাইনাস 2 বহুপদীটির একটা উৎপাদক। এবং এটা নির্ধারণের ক্ষেত্রে কিন্তু আবারও বলতেছি, খেয়াল রাখতে হবে, সমীকরণটা যদি খুব ইজি হয়, ধ্রুবক পদটা যদি স্বাভাবিক সংখ্যা হয়, সেক্ষেত্রে তার উৎপাদকগুলো লেখাটা সহজ হয়। সেক্ষেত্রে এই নিয়মটা আমরা বা এই কৌশলটা প্রয়োগ করতে পারি। তাহলে এক্স মাইনাস 2 এফ অফ এক্সের একটি উৎপাদক। একটা উৎপাদক যখনই পেয়ে গেলাম, তখন আর একটা উৎপাদক বের করাটা খুব একটা কঠিন হবে না। এর কারণ হচ্ছে আর একটা উৎপাদক লাগবেই, কারণ এটা দ্বিঘাত সমীকরণ, তোমরা জানো। তাহলে এর মূল নিঃসন্দেহে 2টা হবে। তো সেক্ষেত্রে আমরা সমীকরণটা লেখার ট্রাই করলাম। এখানে দেখো, সমীকরণটা লেখার ট্রাই করলাম, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। এটা তো বহুপদী সমান লিখলে, শূন্য লিখলেই তো সমীকরণ হয়ে যায়। শূন্য লিখলাম, লিখে আমরা 9, 10-এ যে নিয়মটা শিখছি, যে একটা লাইন গ্যাপ দিয়ে রাখার পরে, যেহেতু দ্বিঘাত সমীকরণ, এই উৎপাদকটা 2বার লিখলাম, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2। তো সেক্ষেত্রে দেখো, প্রথমবার এটা মেলানোর ট্রাই করতে হবে, এটা আনার ট্রাই করতে হবে। আমি একটু মার্ক করি অন্য কালার দিয়ে, এটা আনার ট্রাই করতে হবে আমাদের, তাই না? তো সেক্ষেত্রে প্রথমে এক্স স্কোয়ার আনতে হবে, তাই দেখো এক্স দিয়ে গুণ করছি, তারপরে মাইনাস 2x হয়েছে। এরপরে দেখো এক্স মিলাইতে হবে, এটা মিলে গেছে। তাহলে এখানে প্লাস এক্স মিলাতে হবে, তাহলে এখানে যেহেতু মাইনাস 2x আছে, তাই 3 দিলে প্লাস 3x আসবে স্বাভাবিকভাবে। আর 3 দুগুণে মাইনাস 6, সবই দেখো সহজে মিলে যাচ্ছে এবং যাবে, আসলে মিলেই যাবে। তো সেক্ষেত্রে দেখো 2টা উৎপাদকই চলে আসলো, একটা এক্স মাইনাস 2 আর একটা হচ্ছে এক্স প্লাস 3। সেখান থেকে হয় অথবার মাধ্যমে আমরা বহুপদী সমীকরণের 2টা সমীকরণ বের করে ফেললাম। আশা করি এই কৌশলটা বুঝতে পারছি সবাই। তবে আবারও বলে, এটা তখনই সম্ভব হবে যখন বহুপদী সমীকরণের ধ্রুবক পদটা স্বাভাবিক সংখ্যা হবে, আদারওয়াইজ কিন্তু এভাবে করা পসিবল হবে না, যেটা যেমন আমরা এর পরের অঙ্কগুলোতে দেখব সম্ভব হচ্ছে না। তো যেটা করলাম, এটাও সৃজনশীলে আসা অঙ্ক ক নম্বরে, এবং আমার মনে হয় পারবো। এখন যেটা করতে যাচ্ছি সেটাও গুরুত্বপূর্ণ অঙ্ক, সৃজনশীলে আসা অঙ্ক। তো কী অঙ্ক সেটা আমরা একটু দেখি। আমাদের যে সমীকরণ সেটা হচ্ছে 2x স্কোয়ার প্লাস 5x মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। আমাদের এখানে এক্স স্কোয়ারের সহগকে ফ্রি করে ফেলতে হবে। এক্স স্কোয়ারের সহগকে, সর্বোচ্চ ঘাত যেটা, শুধু এক্স স্কোয়ার বললে ভুল হবে, সর্বোচ্চ ঘাতের সহগকে ফ্রি করে ফেলতে হবে। তো স্বাভাবিকভাবে তাহলে আমরা 2 দিয়ে ভাগ করি, মানে 2 কমন নিয়ে ফেলি। এক্স স্কোয়ার প্লাস 5x/2 মাইনাস 9/2 ইজ ইকুয়াল টু 0। তাহলে 2 দিয়ে এবার উভয় পক্ষকে ভাগ দিয়ে এক্স স্কোয়ার প্লাস 5/2 ইন্টু এক্স মাইনাস 9/2 ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখন দেখো
এগুলোকে আমরা, এটা উৎপাদক উপপাদ্যের সাহায্যে না কিন্তু প্রশ্নটা, এর কারণ আসলে এটা উৎপাদক উপপাদ্যের সাহায্যে আগের যে অঙ্কটা করলাম সেভাবে সম্ভব হবে না। এর কারণ এখানকার যে ধ্রুবক পদ দেখতেছো সেটা মূলত স্বাভাবিক সংখ্যা না, স্বাভাবিক সংখ্যা না, মূলত ভগ্নাংশ সংখ্যা। তো স্বাভাবিকভাবেই আমরা এখানে কিন্তু সেটা এই 9/2 এর উৎপাদকগুলো কিন্তু লিখতে পারবো না। যেমন আগে 6 এর উৎপাদক লিখেছিলাম +-1, +-2, +-3, 9/2 এর জন্য এটা লেখা এতটা কোনোভাবেই সহজ হবে না। তাই সে কারণে এই ঝামেলায় যাব না এবং এটা সম্ভব না। এখানে আমাদের যেভাবে করতে বলেছে উৎপাদকের সাহায্যে, সেটা কিভাবে উৎপাদকের সাহায্যে সেটা আমরা দেখি। x² এটাকে 2ab আকারে ভেঙে ফেলার ট্রাই করি। 2ab আকারে ভেঙে ফেলে 2 লিখবো, x লিখবো, আর এখানে 5/4 লিখবো। ওকে, প্লাস এখানে আমরা লিখবো হচ্ছে 5/4 স্কোয়ার, কারণ আমাদের a² + 2ab + b² বানাতে হবে, তাই এটা লিখলাম। মাইনাস এটার জন্য কি লিখতে হচ্ছে তাহলে 25/16, এটা প্লাস অতিরিক্ত নিছি, প্লাসে নিছি, মাইনাসে মিনিমাইজ করে দিলাম। আর -9/2 তো এখনও লিখিনি, এটা লিখে দিলাম = 0। তাহলে এটা হয়ে গেল x + 5/4 হোল স্কোয়ার। ওকে, আর এটার জন্য আমরা কমন নিয়ে ফেলি -25/16 + 9/2 = 0। তো দেখো এখানে x + 5/4 হোল স্কোয়ার 16, তাহলে এটা 25 + 8, 8 9 72, তাহলে x + 5/4 হোল স্কোয়ার, আর 72 আর 25 হচ্ছে 97/16 = 0। বা x + 5/4 হোল স্কোয়ার মাইনাস √97/4 হোল স্কোয়ার। এবার a² - b² a + b ইন্টু a - b। এই দেখো উৎপাদক উপপাদ্যের সাহায্যে পারেনি, কিন্তু উৎপাদকের সাহায্যে পেরে গেছে। আমরা দেখো দুইটা উৎপাদকে বিভক্ত করে ফেললাম। ওকে, তাহলে এখন আমরা হয় অথবা করব, তাহলে আমাদের এটা শেষ হবে। তাহলে হয় x + 5/4 + √97/4 = 0। ওকে, তাহলে x বা এখানেই আমরা যোগটা করি আগে। 4 নিলে 5 + √97, তাহলে এটা আসছে কি বলতো, থেকে x = -5 + √97/4। ওকে, তো এখানে মাইনাসটা ভিতরে গুণ করে দাও, -5 + √97 ভুল হলো 7/4। ঠিক আছে না? অথবা অংশটা করো, অথবা। ওকে, অথবা যেমন আমরা x + 5/4 মাইনাস √97/4 = 0, বা 5 - √97 = 0, বা x = -5 - √97/4, বা x = -5 + √97/4। তাহলে উৎপাদকের সাহায্যে, উৎপাদকে ভেঙে নিয়ে আমরা কিন্তু সমাধান করে ফেললাম। তাহলে এই সমীকরণের সমাধানটাই হয়ে গেছে কিন্তু, তাই না? অতএব নির্ণেয় সমাধান। দেখো যুগল অমূলদ সংখ্যা আসছে, এটা -5 - √97/4 -5 + √97/4 মূলদ সহগ বিশিষ্ট কোনো বহুপদী সমীকরণের অমূলদ মূলগুলো যুগলে থাকবে, সেই বৈশিষ্ট্যটা মেনটেন করছে। অতএব নির্ণেয় মূলদ্বয় -5 একবারে প্লাস মাইনাস লিখে দিই √97/4 অ্যান্সার। ওকে, আমরা আশা করি অঙ্কটা শেষ করতে পারছি। লাস্ট ওয়ান, আমাদের আর একটা অঙ্ক করতে হবে আজকের জন্য। তো চলে আসি সেই অঙ্কটা, এই স্ট্র্যাটেজিতেই করতে হবে। এটাও দেখো বলা হচ্ছে, এটাও পরীক্ষায় আসা অঙ্ক। উৎপাদকের সাহায্যে এত সমীকরণের সমাধান নির্ণয় করো। তো উৎপাদকের সাহায্যে সমাধান করব। আসল সমীকরণটা আমরা লিখি x² + i2 √2 × x + 16 = 0। একইভাবে উৎপাদকের সাহায্যে ভাঙার ট্রাই করো। প্রথমে 2 লেখো, 2
2ab আকারে, আসলে 2 তারপর x লেখো, আর এখানে বাকি থাকে কি i ইন্টু রুট টু, সেটা লিখি, প্লাস i ইন্টু রুট টু স্কোয়ার লিখি, i ইন্টু রুট টু স্কোয়ার। এর মানে হচ্ছে এটা কত জানো তো, i স্কোয়ার আর 2, তাহলে 2i স্কোয়ার, প্লাস নিচে এটা অতিরিক্ত মাইনাসে মিনিমাইজ করে দিলাম, ব্যালেন্স করে দিলাম, আর 16 লিখি নাই, 16 লিখলাম। তো এখন এটা x প্লাস i রুট টু হোল স্কোয়ার হলো, আর এটা আমরা জানি যে i সমান স্কোয়ার রুট অফ -1, তাহলে i স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ -1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু -1। ওকে, তো আমরা এখানে লিখব কি i স্কোয়ারের মান -1, তাহলে 2 ইন্টু -1 প্লাস 16 ইজ ইকুয়াল টু 0, বা x প্লাস i রুট টু হোল স্কোয়ার প্লাস 2 প্লাস 16 ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখানে আমরা কি লিখবো বলো তো দেখি, x প্লাস i ইন্টু রুট টু হোল স্কোয়ার প্লাস 18 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে না? তো এখানে দেখো একটা কাজ করতে হবে, মাঝখানে মাইনাস নেই, তো মাইনাস না থাকলে তো আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরম্যাট করতে পারবো না, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরম্যাট, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরম্যাট করার জন্য এখানে মাইনাস নিয়ে নিলাম, -18। এবার এই মাইনাসের কি করব আমরা, দেখো এই মাইনাসটা খুব সহজেই কাজে লাগানো যাবে, এটা -18i স্কোয়ার করে দেব, 18i স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। যেহেতু আমরা আবারও লিখি এখানে, যেহেতু i স্কোয়ার ইজ ইকুয়াল টু -1, এবার কিন্তু আর আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হতে বাধা নেই, তাই না? এবার আমরা আসো x প্লাস i ইন্টু রুট টু হোল স্কোয়ার মাইনাস 9 দুগুণে 18, 3 রুট টু i হোল স্কোয়ার করে দিই, তাহলে 9 রুট টু স্কোয়ার করলে 2, 9 দুগুণে 18 i স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে জিনিসটা এখন কি হচ্ছে বলো তো দেখি, x প্লাস i রুট টু প্লাস 3 রুট টু i a প্লাস b ইন্টু x প্লাস i রুট টু মাইনাস 3 রুট টু ইন্টু i a মাইনাস b ইজ ইকুয়াল টু 0। এটা লিখলাম। এবার আসো আমরা হয় অথবা করি, হ্যাঁ, হয় অথবা করলেই শেষ। x প্লাস i রুট টু, এখানেই আমরা হয় অথবা করার আগে একটা লাইন করব, সেই লাইনটা কি বলো তো দেখি, x প্লাস 3টা রুট টু আর 1টা রুট টু, তাহলে 4টা রুট টু i, আর এখানে কি, এখানে হচ্ছে 3টা রুট টু মাইনাস আর 1টা রুট টু প্লাস, তাহলে মাইনাস 2টা রুট টু i সমান 0। এরপরে হয় অথবা করি, জিনিসটা অনেক ইজি হবে, হয় x প্লাস 4 রুট টু ইন্টু i ইজ ইকুয়াল টু 0, বা x ইজ ইকুয়াল টু -4 রুট টু i, অথবা x মাইনাস 2 রুট টু i ইজ ইকুয়াল টু 0, বা x ইজ ইকুয়াল টু 2 ইন্টু রুট টু i। তাহলে এখানকার সমাধান যেগুলো পেলাম না, সেগুলো জটিল সংখ্যা। এখানে প্রশ্ন হলো জটিল সংখ্যা পেলাম, তাহলে জটিল মূল আমরা জানি যে জটিল মূলগুলো কি বলে, অনুবন্ধী যুগলে থাকবে, অনুবন্ধী যুগলে থাকবে, কিন্তু এখানে তো অনুবন্ধী যুগলে থাকলো না, অনুবন্ধী জটিল সংখ্যা হবে, সেটাও হয়নি কিন্তু। এর কারণ হলো অনুবন্ধী জটিল সংখ্যা হতে গেলে, অবাস্তব মূলগুলো অনুবন্ধী জটিল সংখ্যা হতে গেলে সমীকরণের সহগগুলা সব বাস্তব সংখ্যা হতে হয়। সমীকরণের সহগগুলো সব কি হতে হয়, বাস্তব সংখ্যা, মানে বাস্তব সহগ বিশিষ্ট বহুপদী সমীকরণের অবাস্তব মূলগুলো অনুবন্ধী জটিল সংখ্যা হবে, তাই না? এরকম শিখেছিলাম। এখানে যেহেতু সহগগুলো বাস্তব সংখ্যা নয়, তাই এর সমাধানে আসা অবাস্তব সংখ্যাগুলো অনুবন্ধী জটিল সংখ্যা হতে হবে, এরকম কোনো রেস্ট্রিকশনে আবদ্ধ করার কোনো সুযোগও আমাদের নেই, হতেও পারে নাও পারে। ওকে, ফাইন। তাহলে অতএব নির্ণয় সমাধান, এখানেও কিন্তু আমরা উৎপাদক উপপাদ্যের সাহায্যে এক্সপ্লেন করলাম না, উৎপাদকে ভেঙে নিয়ে সমাধান বের করলাম। অতএব নির্ণয় সমাধান এগুলোর উৎপাদক উপপাদ্যের সাহায্যে করার সুযোগও নেই, কারণ ওই যে বললাম ধ্রুবক পদটা আমাদের স্পেশালি ধ্রুবক পদ, এটা স্বাভাবিক সংখ্যা হলে সহজ হয়, এবং সমীকরণের অন্যান্য পদের সহগগুলোও যেন স্বাভাবিক সংখ্যা হয়, এরকম ক্ষেত্রগুলোতে এই উৎপাদক উপপাদ্যের সাহায্যে করাটা পসিবল হয়, আদারওয়াইজ পসিবল হয় না। অতএব নির্ণয় সমাধান হচ্ছে -4 রুট টু 4 ইন্টু রুট টু i, 2 ইন্টু রুট টু i, এটাই অ্যান্সার। তো ফাইন, তাহলে আমরা আজকে
খুব বেসিক, একেবারে বেসিক টপিক নিয়ে আলোচনা করেছি। সূচক অধ্যায়টা ধরে নেওয়া শুরু করেছি কেবল, এবং সেখানকার যে সহজ অঙ্কগুলো 9-10 রিলেটেড অঙ্কগুলা, সূত্রগুলা, যেগুলো টাইপ এর মধ্যে আমরা ফেলেছি এবং পরীক্ষা সৃজনশীল সিকিউ কয়ের জন্য ইম্পর্টেন্ট, সেই সমস্ত বিষয়গুলো আমরা শেষ করছি। তো ওকে, আজকে এ পর্যন্তই। আমরা লেকচার 2-তে আবার নতুন টপিক নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থেকো সবাই।